সুপ্রিয় দর্শক, বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে জাতীয় শোক দিবস 15ই আগস্ট পালিত হয়েছে দিনভর। বঙ্গবন্ধুর যেসব খুনিরা সাজাপ্রাপ্ত এখনও পলাতক রয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে। পাশাপাশি এখন দেশের অনেকেই একটি কমিশন গঠনের দাবি তুলছেন। তারা বলছেন যে এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা কুশীলব ছিল তাদেরকেও সাজার আওতায় আনা হোক, তদন্ত করা হোক এবং এই হত্যাকাণ্ড নিয়ে গবেষণারও দাবি তুলছেন তারা। আজ জনতন্ত্রে গণতন্ত্রে আমাদের আলোচনার বিষয় বঙ্গবন্ধু। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমার আমন্ত্রিত অতিথি দুজন, এটি একটি বিশেষ পর্ব এবং এই পর্বে যে দুজন আমার সঙ্গে যুক্ত হচ্ছেন তারা কাছে থেকে বঙ্গবন্ধুকে দেখেছেন। তারা বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের জন্মলগ্নটি, বাংলাদেশের জন্ম তাদের চোখের সামনে হয়েছে এবং সেখানে তাদেরও ভূমিকা আছে। আমি স্বাগত জানাচ্ছি 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র জনাব আমির হোসেন আমুকে। জনাব আমির হোসেন আমু, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, এবং আমার সঙ্গে রয়েছেন আইন বিশেষজ্ঞ জনাব ব্যারিস্টার আমিরুল ইসলাম। জনাব আমিরুল ইসলাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই জনাব আমির হোসেন আমু আপনাকে দিয়ে। 15ই আগস্ট এই জাতির কলঙ্কময় একটি দিন, নিকষ কালো, সবচেয়ে কালো একটি দিন। সেই দিনের আমি আপনার ব্যক্তিগত স্মৃতি শোনাতে চাই দর্শকদের শুরুতেই। আপনি যখন খবর পেলেন, কিভাবে খবরটি পেলেন এবং তখন কি পরিবেশ পরিস্থিতি আপনি দেখেছিলেন? আমি সর্বপ্রথম জাতির বঙ্গবন্ধুকে হত্যার প্রতি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম খালেদা মুজিব সহ যারা সেদিন শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি হত্যার প্রতি। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুর রহমানী এবং তার অন্তঃসত্ত্বার স্ত্রী আব্দুল রব সানেবাদ এবং তার পরিবারবর্গের সদস্যদের। আপনারা জানেন যে বঙ্গবন্ধু তখন সমস্ত মহকুমাকে জেলা রূপান্তরিত করে এবং জেলাগুলিতে ছিলই প্রত্যেকটা জায়গায় গভর্নর নিয়োগ করেছিল। উনি আমাকেও আমার জেলার গভর্নর নিয়োগ করেছিলেন এবং গভর্নরদের একটি প্রশিক্ষণ হচ্ছিল বঙ্গভবনে। প্রশাসনিক প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদেরকে আনা হয়েছিল। আমিও সেই জন্য ঢাকায় ছিলাম। আমার খালার বাসা আলুর বাজার, 25 নম্বর আলুর বাজার, হাজী ওসমান গনি রোড। আমি প্রতিদিন ফজর নামাজ থেকে শুরু নামাজ আদায় করি। ওই দিন হঠাৎ করে আমি দেখলাম আমার দরজাকে খুব নক করছে আমার খালা এবং বারবার বলছে ওঠো ওঠো। তা আমি মনে করলাম হয়তো নামাজের সময় চলে যাচ্ছে। আমি তড়িঘড়ি করে উঠে উনি যেদিক থেকে ডাকছেন ওদিকে না ঢুকে আমি বাইরের দরজা দিয়ে ঢুকে বাথরুমের দিকে যাচ্ছি। তখন উনি আমাকে বললেন এদিকে আসলে রেডিও শোনো। তখন আমি ওনার রুমে ঢুকে রেডিওর সামনে দাঁড়ালাম। তখন তালিমের ঘোষণা বারবার হচ্ছিল। তা আমি বললাম যে স্বাধীনতার পর থেকে আমরা শুনছিলাম যে ওরা হিল ট্রাক্সের কোনো একটি জায়গায় একটা স্থাপন করে এই ধরনের একটা অপপ্রচার চালাবে, এগুলো কিছু না। এইগুলো আমি বাথরুমে চলে গেলাম। কিন্তু ওয়াশরুমে যাওয়ার পর থেকে আমার মনে বারবার এটা শুনছি এবং আমার মনে আস্তে আস্তে একটা রিয়াকশন হচ্ছে এবং কেমন যেন আমার একটা ভাব চলে আসছে। আমি তড়িঘড়ি করে এসব করে নামাজটা পড়লাম। নামাজ পড়ে আমি একদিকে রেডিওটা শুনছি, আর একদিকে বঙ্গবন্ধুর বাসায়, শেখ মনির বাসায়, আব্দুল রব সানেবাদ বাসায়, 3 বাসায় আমি সমানে টেলিফোন করলাম, কিন্তু কোথাও কোনো টেলিফোনের সাড়া নেই। তখন আমার মানে আরও ওই জিনিসটা দাগ কাটতে আরম্ভ করলো এবং আমার মানে অসম্ভব একটা বেদনা, আমার মানে আমি বুঝতে পারছি না যে কী হচ্ছে। এমনি একটি সময় জাহাঙ্গীর কবির নানক, আজকে আওয়ামী লীগ প্রেসিডেন্টের সদস্য, ও আমার রাস্তার সামনে দাঁড়িয়ে আমাকে ডাকলো। আমি তো তারা বাংলা থেকে দেখলাম ওর সাথে সালাম নামে একটি ছেলে, এখন ক্যানাডার আওয়ামী লীগ নেতা, ও ছিল, আরেকজন ছিল। আমাকে বলে যদি নেমে আসেন। তা আমি বললাম যে এই সিঁড়ি দিয়ে নামবো, ওখানে তো পুলিশ গার্ড, তো ওরা কীভাবে আছে তুমি একটু দেখো। তখন ও বললো যে সবাই ঘুমের খুলি, একজন আছে দাঁত ব্রাশ করছে, আপনি চলে আসেন, আর কোনো কথা নেই, আপনি চলে আসেন, তখন আলাপ করবো। তখন আমি তড়িঘড়ি করে রিকোয়েস্টটা কোনো রকম গুছিয়ে নেমে আসলাম। পথে আমি বললাম যে একটা কাজ করি, মনির সাহেবের সাথে যোগাযোগ করো তুমি।
বললো কেউ নাই। তখন আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম সলাবত, বললো যে সেও নাই। তখন মনে হলো রাস্তার উপরে আমি অবশ্য হয়ে পড়ে যাচ্ছি। তেমন একটা কিছু করা দরকার না, কেউ কিছু করছে না, তা মনে হয় না কেউ কিছু করছে, আপনি দেখবেন। আপনি কোথায় যাবেন? আমি বললাম লালবাগের দিকে যাবো, এক বাসা আমি আপাতত উঠবো। তখন কথা বলতে বলতে যখন আগাম লেনে ঢুকছি, আমার খেয়াল নাই যে আগাম লেন বাসা মোস্তাক থাকে। যখন ঢুকছি তখন দেখলাম হচ্ছে কারফিউর মতো অবস্থা, খা 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 রাস্তা, আর্মি গাড়ি, আর্মি টার্মি সব। তখন না পারি ফিরতে, না পারি আগাতে, কি করব? যদি ফিরতে আসি তাহলে হয়তো সন্দেহ করবে। তা আমি বললাম যে ঠিক আছে, চল এক পাশ দিয়ে হাইটে বেরিয়ে যাই। ওখান থেকে বেরিয়ে গেলাম। যখন ইকবালের পাশ দিয়ে, রেল লাইনের পাশ দিয়ে হাঁটছি, তখন দেখলাম যে আসলে কোনো পরিবেশ নাই, কেউ কোনো দিকে খেয়াল করছে না। আমরা গেলাম এক জায়গায়, যারা উঠলাম, তখন আমি ওকে বললাম যে একটু খোঁজখবর না, কোথাও কিছু করা যায় কিনা। শেখ মনিরা তো বারবার ক্যালিগঞ্জে যেত, গগনদের বাড়িতে, ওখানে বসে একটা কিছু জটলা টটলা করা হতো, আন্দোলনের কর্মসূচি নেওয়া হতো, ওখানে কেউ কিছু দিয়েছে কিনা, বা ওখানে কোনো আলোচনা হচ্ছে কিনা, একটু খবর নিয়ে আমার জানাও। ও বললো ঠিক আছে, আপনি আপাতত থাকেন, আমি আপনাকে পরে জানাবো। এমনিভাবে দুপুর গড়িয়ে গেল, সন্ধ্যার দিকেও আসলো, এসে আমাকে বললো যে না, কোথাও কোনো খবর নেই, আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করেন না, আপাতত আমি জানাবো। একদিন জুম্মার নামাজের সময় বেরিয়ে আসলাম এবং ওখান থেকে আরেক জায়গায় চলে গেলাম। সেখান থেকে আমি মনে করলাম যে ফণী মজুমদার সাহেবের সাথে দেখা করা প্রয়োজন, দেখা করে কিছু খোঁজ খবর পাওয়া যায় কিনা, কিছু করার আছে কিনা, তাও একটু জানার দরকার। আমি যখন ওনার বাসায় ঢুকছি, তখন নোয়াখালী নুরুল হক সাহেব আমাদের নেতা ছিলেন, উনি বেরিয়ে আসছেন। উনি আমাকে বললেন কোনো খবর নেই, আপনি এভাবে আসলেন, ফলো করে তো, আপনি আমার সাথে চলেন। আমি না, আসলে যখন দেখা করে যাই। আমি গেলাম, ফরিদার সাথে দেখা করলাম। উনি বললেন যে চুপচাপ কোনো জায়গায় নিরিবিলি থাকো, আত্মপ্রকাশ করো না, যদি কোনো খবর থাকে আমার সাথে কালকে যোগাযোগ রাখো, আমি বলবো, এখন কোনো খবর নেই। আমি চলে আসলাম। বহুত এর মধ্যে খবর পেলাম যে বক্সিবাজারের কোনো এক জায়গায় আমাদের তৎকালীন যুবলীগের যুগ্ম সম্পাদক ছিল ডাক্তার সেলিম, মারা গেছে বেশ কয়েক বছর আগেই। আজকে যে মশিউর রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা অর্থনৈতিক, ওনার শালা, আমাদের যুবলীগের খুব ভালো কর্মী নেতা ছিল, সে কর্মী খুব ঘনিষ্ঠ, আমাদের ঘনিষ্ঠ। শুনলাম ও শফিকুল আদিল, মুকুল, খালেদ খুরম, এরা বক্সিবাজার কোনো একটা বাসায় বসে যোগাযোগ করছে এবং কোনো কাজ হচ্ছে। আমি নানককে সেখানে পাঠালাম। নানক বললো হ্যাঁ, পরশু দিন পর্যন্ত ছিল, কিন্তু এখন তারা জায়গা শিফট করছে, কোথায় গেছো এখন পর্যন্ত যারা যায়নি। এমনিভাবে কিন্তু ওই যে নুরুল হক সাহেব যে কথাটা বলছিল সেটাই ঠিক। ওই ফণীবাবুর বাসা থেকে আমাকে কিন্তু ফলো করা শুরু করে। তারপরে যাই কয়েকদিন পরে আমি গ্রেপ্তার হয়ে যাই। গ্রেপ্তার হয়ে নিয়ে গেল আমাকে, কিন্তু কোন মাস সেটি যখন আপনি গ্রেপ্তার হয়ে গেলেন, মনে পড়ে? 7 তারিখ। তখন আমাদের রেডিও স্টেশন, তখন আমাদের এই কাজী হোসেন রোডের এই আমার বাসা নিউজ কাটার পাশেই রেডিও স্টেশন ছিল, ওখানে নিয়ে যাওয়া হলো। ওখানে তখন নিলে তো ফেলে না, মানে জীবিত আসে না, কি অবস্থা। আমি অনেক দোয়াদুরি জায়গা করতাম, আমি গেলাম সেখানে। নিয়ে যাওয়ার পর ডালি, নূর সবাই যেখানে বসানো 6 জন, সেই রুমে আমাকে নেওয়া হলো। না করা ডালিম জিজ্ঞাসা করলো যে নিচে তাকে, ওনাকে কে ধরতে বলছে, তারপর শাহরিয়ার এক মনে থেকে বললো আমি। তারপরে বললো যে আমার ওনার ব্যাপারে আমার অনেক তথ্য আছে। তারপরে ডালিম বললো যে ওনাকে পাশে নিয়ে বসান। যেখানে নিয়ে বসানো সেখানে একটা গ্লাস দেওয়া রুম, বাড়ি থেকে যাওয়া আসা করে দেখা যায়। আমি হঠাৎ দেখলাম আপেল মানুষ ওখান থেকে যাচ্ছে। আমি তাকে ইশারা দিলাম, সে বলল ঠিক আছে, চলে যান। তারপরে যাই হোক, কিছুক্ষণ পরে, ঘন্টাখানেক পরে ডালিম এসে আমার সাথে সামনে বসলো। বসার একটা রাতে দীর্ঘ বক্তৃতা, কেন এই কমিউনার সংযুক্ত হলো ইত্যাদি যা যা তারা বলছে সেই একই কথা। এবং তারা আমাকে কাগজ কলম দিল। আমি কি জানি, তার সম্পর্কে কি জানি, বঙ্গবন্ধুর সময় তারা দুর্নীতি করছে, এই সরকারের তারা অস্ত্রবাদী করছে, তারা গণহত্যা করছে, ইত্যাদি ইত্যাদি একটা ফর্মুলা দিল যে এই নামগুলো লিখে দিতে হবে। আমি কোনো কথা বললাম না, আমি বসে গেলাম, কাগজ কলম দিয়ে বক্তৃতা দিয়ে চলে গেলাম। পরবর্তীকালে ভোর 6টার সময়
সবার আগে আমি নামাজ পড়ে উঠছি, তখন আমাকে নিয়ে যাওয়া হলো কন্ট্রোল রুমে, ডিসকাসে কন্ট্রোল রুমে নিয়ে গিয়ে আমাকে এন্ট্রি করে যখন ওই আলম নামে এক লেফটেন্যান্ট বা ডিটেকটিভ চলে আসে, ওখানে তখন রশিদ নামে এক ইন্সপেক্টর সেই দায়িত্ব ছিল, সে এটা এন্ট্রিটা করলো। ও চলে যাওয়ার সাথে সাথে আমাকে বললো, স্যার আমি আপনাকে চিনি, আমার বাড়ির কোথাখানি, আপনার যদি কোনো সোর্স থাকে আপনি যেভাবে পারেন 4টার আগে এখান থেকে বেরিয়ে যান, নাহলে 4টার পরে আপনার কোনো খবর থাকবে না, ওরা যেভাবে এন্ট্রি করছে আপনাকে রাখবে না। তখন আমি গোলাম মোর্শেদ সাহেব, তখন SS1 ছিল, আমার 100 বরিশাল এসপি ছিল, আমার সাথে খুব সম্পর্ক ভালো, ইউথ স্টেশন আইডি ছিলেন। আমি মোর্শেদ সাহেবকে পহেলা ফোন দিলাম এবং বরিশাল এসপি মামুনকে ফোন দিলাম। মোর্শেদ সাহেব আমাকে বললো যে আপনাকে গ্রেপ্তারের সাথে সাথে আমরা খবর পেয়েছি এবং আমরা আইডি সাহেবের সাথে আলাপ করেছি। আইডি সাহেব অলরেডি রিকুইজিশন দিয়েছে যে আপনাকে জয়েন্ট ইন্টারভেনশন সেলে নিয়ে আমরা আলোচনা করবো। যে আপনি কি জয়েন্ট ইন্টারভেনশন জনাব আমির হোসেন আবু, আপনি কি তখন বেরোতে পেরেছিলেন, নাকি আপনাকে জেলে আরো অনেকদিন থাকতে হয়েছিল? আমি ওই সময় গ্রেপ্তার 78 সালে আমি রিড করে বেরিয়েছি। জি আচ্ছা, আমি ইতিহাসের বাকি অংশটুকু আপনার কাছে আসব, কিন্তু আমার সঙ্গে আরও একজন অতিথি আছেন, তিনি ব্যারিস্টার আমিরুল ইসলাম। তিনিও বাংলাদেশের মুক্তিযুদ্ধে, বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা। তিনি মুজিবনগর সরকারের সঙ্গে কাজ করেছেন, মুক্তিযুদ্ধ কাছে থেকে দেখেছেন। আমি আপনার কাছেও জানতে চাই যে 15ই আগস্টের এই যে নির্মম হত্যাকাণ্ডের খবরটি আপনি প্রথম কিভাবে পেয়েছিলেন? আপনার ব্যক্তিগত স্মৃতিচারণ শুনতে চাই সেই সময়টির। বঙ্গবন্ধুর সাথে আমার শেষ যে দেখা হয়, এটা এটা 14ই আগস্টে। হ্যাঁ, কারণ আমাদের 14ই আগস্টে মোস্ট প্রবলি যতদূর মনে করতে পারি, সেটা হচ্ছে আমাদের জহর সাহেবের যে ছেলে বিয়ের, সেই বিয়ের দাওয়াত দিতে গিয়েছিলেন জহর সাহেব। তো তখন বঙ্গবন্ধু জহর সাহেবকে জিজ্ঞেস করেছেন যে আমিরুল বিদেশি যে আমার সাথে দেখা করে গেল, যে জাপানে গেছে, ওকে জাপানের থেকে ফিরেছে কিনা, ওখানে একটা কনফারেন্স ছিল, ওয়াইসকা কনফারেন্সে। তো বলে যে হ্যাঁ, তো ফিরেছে। তো তখন ওনাকে বলেছেন যে ফিরে এসে আমার সাথে এখনো দেখা করেনি। তো তখন আমি ওই জহর সাহেব আমার বাসাতে এসে আমাকে বললেন যে আপনি এসছেন, আচ্ছা ফেরে নাই। হ্যাঁ, তো দেখা করেনি, বঙ্গবন্ধু আপনাকে জিজ্ঞেস করছিলেন। তো আমি তখনই, হ্যাঁ, এবং তার পরের দিনই, এবং তার জহর সাহেবের ছেলের বিয়ে নিয়ে ব্যস্ত, আমরাও ওই কাটার ব্যারিস্টার আমিরুল ইসলাম, গেলাম। আপনার কি শুনতে কষ্ট হচ্ছে? উনি জি, হ্যাঁ, এবং যারা ব্যারিস্টার আমিরুল ইসলাম, আপনার কথা বলতে কোনো কষ্ট হচ্ছে কি আপনার? বা কথা শুনতে কোনো কষ্ট হচ্ছে, কোনো যান্ত্রিক ত্রুটি মনে হচ্ছে? আপনার এই যে হ্যাঁ, যান্ত্রিক, আমি তো আগে যিনি বললেন, আমি কিছুই ভালো করতে পারলাম না। এখন আপনি যে কথা শুনছেন, কথা বলছেন, আপনার কথা কি আপনার কাছে ইকো হচ্ছে? ঠিক মতো শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আপনার কথায় কি কোনো ইকো শুনতে পান আপনি? হ্যাঁ, আপনার
কথা শুনতে পাচ্ছি, কিন্তু মানে মাঝে মাঝে জি, আমি আপনাকে অনুরোধ করবো জড়িয়ে যাচ্ছে। আপনি সেইখানে টানা বলে যেতে। তখন বঙ্গবন্ধুর কাছে যখন গেলাম তখন দেখলাম যে খুলনা থেকে ওখানকার প্রতিনিধিরা আওয়ামী লীগের লোকজন এসছেন, তারা ওনার সাথে কথা বলছেন এবং বিশেষ করে ওই একজন আর্মির লোককে খুলনাতে বোধহয় ইয়ে করেছিল, গভর্নর তখন হয়েছিল, সেটার উপর আপত্তি করতে। সেইখানেই বঙ্গবন্ধু আপত্তি করলেন, দেখো এরা সমস্ত এসছে একটা কমপ্লেন নিয়ে, যখন এই আর্মিরা সব জায়গায় এরকম যাবে তো তারা এইটা কিছুদিন আগেও তিনি যখন মিটিং করেছিলেন সেখানেও বলেছিলেন যে তোমরা যে বাকশাল করার মিটিংও সেটা বলেছিলেন। তো সেটা পরে আমি বললাম যে আমরা ইউজুয়ালি ওখানে গেলে লেকটা ছিল, লেকের পাশে একটা কিছু ফুলের গাছ টাছ ছিল, তো ওখানে বসে আমরা চা খেলাম। আমি বললাম যে ঠিক আছে, আপনি খুলনার এদের সাথে কথা বলে আসেন, তো আমি ওখানে যেয়ে বসছি। তো ওখানে যখন বসলাম কিছুক্ষণ পর বঙ্গবন্ধু আসলেন। বঙ্গবন্ধু আসবার পর যে চা, ওখানে আমরা চা খেতাম সবসময়। তখন জি, আমি বরং একটা বিরতি নেই, জনাব ব্যারিস্টার আমিরুল ইসলাম। বিরতি থেকে ফিরে এসে আমাদের যদি কোনো যান্ত্রিক ত্রুটি থাকে সেগুলো সারিয়ে তারপর আবার যুক্ত হব আপনার সঙ্গে। একটা বিরতি নিচ্ছি। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমি আলোচনা শুরু করছি জনাব আমির হোসেন আমুকে দিয়ে। আপনি নিশ্চয়ই জেনেছেন যে এখন অনেকেই একটি কমিশন গঠনের দাবি করছেন। তারা বলছেন যে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, কিন্তু এর পরিকল্পনা, এর আয়োজন, এসব বিষয়ে জাতির জানার আছে এবং এর কুশীলব যারা, তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি উঠেছে। কি বলবেন আপনি? এটা যৌক্তিক দাবি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে এটা নিয়ে সরকারের চিন্তা ভাবনা করা উচিত এবং এই ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা না থাকলে পরে এটা করা উচিত। প্রতিবন্ধকতা শব্দটি কেন মনে হলো? কি ধরনের প্রতিবন্ধকতা হতে পারে? এখন তো বিভিন্ন রকম, যেমন করোনা, তারপরে বন্যা ইত্যাদি নানান সমস্যা নিয়ে সরকার আছে। এর ভিতরে একটা নতুন ইন্ট্রোডিউস করবে কিনা বা কিছুদিন সময় নেবে কিনা, এটা সরকারের ব্যাপার। এটা তাদের চিন্তা ভাবনা করে একটা সময় নিয়েই তো করতে হবে। আমার মনে হয় এটা একটা চিন্তা ভাবনা করার বিষয়, এটা হওয়া উচিত। জি, এবং যারা কুশীলব বলা হচ্ছে দেশি বিদেশি, তখন তাদের ব্যাপারেও গবেষণা হওয়া, তাদের ব্যাপারেও খোঁজখবর নেয়ার দাবি, সেমিনার করা হচ্ছে। জি, এটা হওয়া উচিত। তার কারণ এত বড় একটি ঘটনা, এটা তো ক্ষুদ্র ঘটনা নয়, এবং এটা জাতিগত সমস্যা। মানে একটি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মুখে নিয়ে যাওয়া, বিপন্ন করা এবং এই দেশটার অস্তিত্ব বিপন্ন করা, এইটাই আজকে কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছিল বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে। সুতরাং এটা যে শুধু কয়েকজন রিটায়ার্ড সেনা অফিসারের কর্মকাণ্ড বা তাদের একটা হঠকারিতা, এটা মনে করবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আমি মনে করি এর পিছনে একটা সুপরিকল্পিত। যেমন আমি দু একটি উদাহরণ আপনাকে দিতে চাই। জি, অবশ্যই। আমার যেটা মনে হয়, যেমন আমি যে কথাটা বলছিলাম যে আমাদের যে গভর্নর নিয়োগ করা হলো, আমাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ঢাকা নিয়ে আসা হলো। ঠিক তেমনিভাবে পাশাপাশি যে বাকশাল কমিটিগুলো করা হয়েছিল প্রত্যেক জেলার 5 সদস্য বিশিষ্ট, এই 5 জনকে আনার কারণে কিন্তু 500 লোক প্রত্যেক জেলা থেকে চলে আসছে ঢাকা। অর্থাৎ প্রত্যেকটা জেলাও কিন্তু সেদিন নেতৃত্ব শূন্য ছিল। আজকে এই যে একটা পরিকল্পনা, মানে সব ঢাকায় এনে মানে এক জায়গায় যানজট করে সৃষ্টি রেখে
মানে আমরা যেটা জেলখানা গ্রেপ্তার হওয়ার পরবর্তীকালে শুনেছি যে অনেক জেলায় কিন্তু রক্ষী বাহিনীর অফিসাররা চেষ্টা করেছিল লোকাল নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে কিছু করা যায় কিনা, কিন্তু কোনো নেতাকেই সেদিন কোনো জেলায় খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ তাদেরকেও ঢাকা আনা হয়েছিল রাজনৈতিক প্রশিক্ষণের নামে। এই রাজনৈতিক প্রশিক্ষণের কতখানি সেদিন প্রয়োজনীয়তা ছিল বা গুরুত্ব ছিল আমি ঠিক বুঝতে পারি না। আমার কাছে মনে হয় সম্পূর্ণ জিনিসটা একটা সুপরিকল্পিত ব্যাপার ছিল, যাতে যে কোনো জেলা থেকে যদি সেদিন একটা অগ্নিস্ফুলিঙ্গ উঠতো তাহলে এটা দাউ দাউ করে সারা দেশে ছড়িয়ে পড়তো। এটা হয়তো এই পরিকল্পনাকারীরা বুঝতে পেরেছিল বা জানতো, তাই তারা এই সমস্ত জিনিসটা এমনিভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছিল। আমার মনে হয় এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েই এই 15 আগস্টটা সংগঠিত করা হয়েছিল। সুতরাং এই ব্যাপারে বিশদভাবে গবেষণা করা উচিত, তদন্ত করা উচিত এবং এটা মূল শিকড় খুঁজে বের করা উচিত বলে আমি মনে করি। জি, এবং জেলা থেকে সবাই চলে এলো, তারা সবাইকে তখন গ্রেফতার হয়ে গেলেন যারা ঢাকায় এসেছিলেন? সবাই তো ঢাকায় 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 জি। সবাই গ্রেপ্তার, ঢাকাতে আর গ্রেপ্তার হতে পারলাম না। হয়তো অনেকে যার যার এলাকা ফিরে যাওয়ার পর গ্রেপ্তার হয়েছে। আচ্ছা, এবং বঙ্গবন্ধু যখন দেশে ফেরত এলেন, তিনি এসে এই দেশে পুনর্গঠনের কাজ শুরু করলেন। রাজনৈতিক মুক্তি পাওয়া গেছে, অর্থনৈতিক মুক্তির জন্য তিনি নানান কর্মকাণ্ড নিচ্ছেন, সরকার নিয়ে ভাবছেন, সরকার যারা চালাচ্ছে তাদের উদ্দেশ্যে কথা বলছেন। সেই দিনগুলোর কথা শুনবো আপনার কাছে। বিষয়টা হলো বঙ্গবন্ধু কিন্তু খুব পরিকল্পিতভাবে দেশটাকে সাজাতে চেয়েছিলেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। উনি আমাদের যে পার্লামেন্ট বসার আগে পার্লামেন্টারি পার্টি একটা মিটিং হয়, উনি সেই মিটিংয়ে বলেছিলেন যে তোমরা যে ডেভেলপমেন্ট অফ এলাকা ভিত্তিক করবে, তুমি একটা খাল কাটবা, সেই খালের মাটিটা দিয়ে পাশে রাস্তাটা বাঁধবা, ওই রাস্তার পাশে গাছ লাগাবা, ওই খালে মাছ চাষ করবা। অর্থাৎ একটি খরচের মধ্যে দিয়ে একটি খাল কাটা হবে, একটি রাস্তা বাঁধা হবে, গাছ লাগানো হবে, মাছ চাষ হবে। সুতরাং এই যে একটি সামান্য উদাহরণ আমি দিলাম যে গ্রামের আজকে যে এলজিআরডির মাধ্যমে কাজ হচ্ছে, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে কাজ হয় বা বিভিন্ন কাজ হয়, কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে খাল কাটা হয় বিভিন্ন, কিন্তু সুপরিকল্পিতভাবে এইভাবে হয় না। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু এটা নির্দেশনা ছিল। আমরা চেষ্টা করেছিলাম আমার এলাকায় আমি ঠিক সেইভাবে কাজ করতে, যদিও তখন টাকার স্বল্পতা ছিল অনেক। আজকে যে টাকাটা পাওয়া যাচ্ছে এর তুলনায় সে টাকা কিছুই না। আজকের টাকায় অনেক কিছু করা যায়, কিন্তু সেদিনকার টাকাতে হয়তো একটা খালি কাটা যেত, এমনি ধরনের অবস্থাটা ছিল সেদিন। সুতরাং এই যে একটি উদাহরণ আমি দিলাম, এর দ্বারা আপনি বুঝতে পারেন যে বঙ্গবন্ধুর পরিকল্পনাগুলি সুদূর প্রসারী ছিল। আর তাছাড়া তিনি যেটা বলতেন বা যেটা তিনি চেয়েছিলেন সেটা হচ্ছে যে সমস্ত এই যে বাধ্যতামূলক গ্রাম ভিত্তিক যে সমবায়, অর্থাৎ আজকে একটা ইউনিয়নে কোনো জায়গায় কয়েকটা বাড়িতে কবরস্থান, কয়েকটা জায়গায় ডোবা, কয়েকটা জায়গায় পুকুর, কয়েকটা জায়গায় বিভিন্ন গাছপালা, এমনিভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বহু জায়গা নষ্ট। বঙ্গবন্ধুর পরিকল্পনা ছিল এই সমস্ত বাড়িঘরগুলি এক জায়গায় নিয়ে আসা, সেখান থেকে হাইওয়ে যাবে, হাইওয়ে যাওয়ার পাশে যদি কারেন্ট দেওয়া যায় সব বাড়িগুলি কারেন্ট পাবে, বিদ্যুৎ পাবে, সব কিছু পাবে। আর বাকি জমিগুলি সমবায় ভিত্তিতে, যার যতটুকু জমি সেটুকু রেকর্ডে আছে, রেকর্ডে থাকবে, সমবায় ভিত্তিতে চাষ হবে, সরকার খরচ বহন করবে, ওই খরচ বাবদ সরকার একটা নেবে এবং যে চাষ করবে সে কৃষক একটা নেবে, মালিক একটা নেবে। অর্থাৎ কোনো জমি পতিত থাকবে না এবং বাধ্যতামূলক সমবায় দেবে, বড় পুকুর কেটে মাছ চাষ করা হবে এবং এমনিভাবে কাবার কুমার যে যেখানে যেভাবে কাজ করে ঠিক সেইভাবে তাদেরকে সহায়তা দেবে। অর্থাৎ সুপরিকল্পিতভাবে আজকে যে আমরা বিদেশে গেলে যে কান্ট্রি সাইড দেখি, বঙ্গবন্ধু কিন্তু এই পরিকল্পনাটা ছিল বাংলাদেশকে কেন্দ্র করে গ্রাম ভিত্তিক, এবং তিনি এই যে গ্রাম ভিত্তিক সমবায়ের কথা বলেছিলেন এবং যে পরিকল্পনাটা ছিল তিনি যেটা আমাদের সামনে ব্যক্ত করেছিলেন, এই পরিকল্পনা এটা যদি বাস্তবায়িত হতো তাহলে কিন্তু আমার মনে হয় আজকে অনেক সমস্যার সমাধান আমরা পেতাম। জি, তখনকার কিছু রাজনৈতিক পরিস্থিতির কথাও আপনার কাছে শুনতে চাই। বিশেষ করে জাসদ গঠন হলো, তখন বঙ্গবন্ধু ক্ষমতায় আছেন, সেই দিনের কথা শুনতে চাই। জাসদ গঠন হওয়ার পিছনে আমি মনে করি এটাও একটা কিন্তু ষড়যন্ত্রমূলক ব্যবস্থা ছিল। তার কারণ যেহেতু তখন মুক্তিযুদ্ধের কারণে দেশের সমস্ত মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষে গুটি করে, যারা রাজাকার আলবদর বা আলসাম ছিল তারা ছাড়া
সমস্ত গোটা মানুষই কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ছিল, সবাই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন যেভাবে হোক। সেইখানে অন্য কোনো মানে মুসলিম লীগ বা তারা যারা ছিল এই মুক্তিযুদ্ধে আক্রান্ত, তাদের কথা বলার কোনো সুযোগ ছিল না, এবং তারা কিন্তু জনগণ থেকে তারা একদম বিচ্ছিন্ন ছিল। সেই ক্ষেত্রে আমার মনে হয় যারা এই জাসদটা গঠন করেছিল মুক্তিযুদ্ধের একটি সপক্ষে শক্তি দিয়ে বিচ্ছিন্ন করে নিয়ে, তারা একটা সুপরিকল্পনা করেছিল, এবং আমার মনে আছে এই জাসদের মিটিংয়ে কিন্তু তারাই বেশি যোগদান করতো এবং তারাই ভরপুর করে দিত মাঠের মিটিংগুলি, এবং তারাই পিছন থেকে উৎসাহ দিত। এবং যখন বঙ্গবন্ধু হত্যার পর ওই সমস্ত দলগুলি পুনর্জীবন লাভ করলো, তখন থেকে কিন্তু যশোরের রামরামা অবস্থা ছিল না, তখন থেকে কিন্তু যশোরের মিটিং আর মানুষ হতো না। তার কারণ এটা কিন্তু আমার মনে হয়, আমি জানি না আশাবাদ আফসাবের মনে আছে কিনা, তিনি কিন্তু একবার বক্তৃতায় কথা বলেছিলেন যে আজকে তখন আমাদের পিছনে যারা ছিল আজকে তারা তাদের পথ খুঁজে নিয়ে অন্যভাবে কাজ করছেন। আমার কথাটা হচ্ছে ওই দিন এই জাসদ না হলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলার কোনো ব্যাপার ছিল। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলার কারণটা আমি এই কারণে বলছি, তাদের একটা স্লোগান ছিল, রুশ ভারতের দালাল্লা হুঁশিয়ার সাবধান। আমার কথাটা হচ্ছে রুশ ভারত কারা? আমার মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। সেদিন ভারত আমাদেরকে সর্বাধিক থেকে এই মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল, এবং ভারত 25 বছর মেয়াদী চুক্তি যেমন আমাদের সরকারের সাথে করেছিল, ঠিক তেমনি ভাবে রাশিয়ার সাথে করেছিল। এবং যখন আমেরিকার 7 ফ্লিট এখানে আসার কথা, তখন রাশিয়ার ভেটো দিয়ে সেটা থামিয়েছিল। সুতরাং এই মানে রুশ ভারতের দালাল অর্থ মুক্তিযুদ্ধের দালালদের হুঁশিয়ার সাবধান করা, অর্থাৎ এই স্লোগানটা কিন্তু স্বাধীনতা বিরোধী পক্ষেরই সহায়ক বলে আমি মনে করি। জি, আপনি এর মধ্যে ষড়যন্ত্রের কথাও উঠে এলো, জাসদের রাজনৈতিক ষড়যন্ত্রের কথাও বলছেন, এবং এই তখন তো আওয়ামী লীগের কথা পরিষ্কার বলতে চাই, এখানে জাসদ যারা করেছেন তারা সবাই যে ষড়যন্ত্রের জন্যই করেছেন আমি মনে করি না। তাই জাসদ যারা তৈরি করেছেন তারা হয়তো দুই একজনের মূল ব্যাপারটা জানতো, কিন্তু জাসদে যারা যোগদান করেছিল যে সমস্ত ছেলেরা, তারা হয়তো ঠিকই সমাজতন্ত্র বিশ্বাস করে বা বৈজ্ঞানিক সমাজতন্ত্র যেটা স্লোগান ছিল সেটা বিশ্বাস করে, কিন্তু যারা নেতৃত্বে ছিলেন তারা কিন্তু এটা বিশ্বাসী ছিলেন বলে মনে করি না। তার কারণ যে মেজর জলিল সাহেবকে প্রথম সভাপতি করা হয়েছিল তিনি কিন্তু মাথায় টুপি দিয়ে পরে ইন্তেকাল করেছেন, তিনি কিন্তু পরে বৈজ্ঞানিক সমাজতন্ত্র ছিলেন না। এমনিভাবে অনেক উদাহরণ আমি দিতে পারি আজকে, যেটা দেওয়া সঠিক হবে না, তার কারণ এখন রাজনৈতিক পথ পরিবর্তন অনেক দূর চলে গিয়েছে। জি, তিনি তখন বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে তার অবস্থান ঘোষণা করলেন, এবং আমরা বঙ্গবন্ধুর যে রাজনৈতিক উত্থান দেখেছি সেখানে আমরা দেখেছি যে তিনি বরাবরই যার অধিকার নেই তিনি তাকে অধিকার দেওয়ার জন্য চেষ্টা করছেন, যিনি বঞ্চিত হচ্ছেন তাকে তিনি কিছু দেওয়ার চেষ্টা করছেন, এবং বাংলার মানুষ কি করে ভালো থাকবেন সেই ভাবনা তার ভিতরে এলো। আপনি কি মনে করেন যে এই অন্যের অধিকার দেওয়ার যে সংগ্রাম, তাতে করেই একজন শেখ সাহেব বঙ্গবন্ধু হলেন, জাতির পিতা হলেন, নাকি সময় তাকে তৈরি করেছে, নাকি তিনি নিজে সেই সময়টাকে নিয়ন্ত্রণ করে একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছেন? আমার মনে হয় তিনি সম্পূর্ণ জিনিসটা সৃষ্টি করেছেন, তিনি সময়টা নিয়ন্ত্রণ করেছেন, এবং তিনি তার রাজনীতিটা ধাপে ধাপে এগিয়ে এনেছেন। রাজনীতিটা কিন্তু তিনি শুরু করেছেন, তিনি শেষ করেছেন। এখানে কিন্তু তার কোনো সহায়ক শক্তি ছিল না, বরঞ্চ সমস্ত অন্যান্য রাজনৈতিক দলগুলি, রাজনৈতিক শক্তিগুলি তার বিরোধী ছিল। আপনারা বলতে পারেন পরিষ্কারভাবে সেদিনকার ইতিহাস যদি আপনাদের সামনে থাকে। তা আমি মনে করি সম্পূর্ণ জিনিসটা বঙ্গবন্ধু সৃষ্টি করে জিনিসটাকে এগিয়ে নিয়ে এসেছে। বঙ্গবন্ধু জনমত সৃষ্টি করেছেন, এবং কখন কোনটা বলতে হবে, কি করতে হবে, এইটা উনি সঠিকভাবে জানতেন এবং বুঝতেন এবং করতেন। তার জন্য মৌলানা ভাসানী সাহেব সালাম দিচ্ছেন, তখন কিন্তু মানুষ সাড়া দেয়নি, কিন্তু বঙ্গবন্ধু যেদিন ডাক দিয়েছেন সেদিন 30 লক্ষ লোক আত্মহতি দিয়েছে। এটা হচ্ছে বাস্তবতা। আজকে আমাদের বুঝতে হবে যে বঙ্গবন্ধু টোটাল পরিস্থিতিটা আস্তে 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 সৃষ্টি করে জনগণের মাঝে এটা দিতে সক্ষম হয়েছে, জনগণকে উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছে। আজকে একটি দেশের স্বাধীনতা যুদ্ধ, একটা মুক্তিযুদ্ধ, যেখানে লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, আত্মহতি দিল, এটা চারটিখানি কথা না। এই উদ্বুদ্ধতা তিনি সৃষ্টি করেছেন তার রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। তিনি যেমনি
সমস্ত মানুষের কাছে একমাত্র আশ্রয়স্থল হিসাবে নিজেকে স্থাপিত করতে সক্ষম হয়েছেন। নিজে একক নেতা এবং একমাত্র তিনি মুক্তি দিতে পারেন, এই আস্থাটা মানুষের তিনি সৃষ্টি করতে যেমনি সক্ষম হয়েছেন, তেমনি ঠিক পাশাপাশি ওই মানুষগুলিকে তিনি তৈরি করেছেন যে তিনি যা বলবেন সেইটাই তারা পালন করবে, এবং এইটাই তিনি প্রমাণ করেছেন তার 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে। তিনি যা বলেছেন এই দেশের মানুষ মন্ত্রমুগ্ধের মতো। আমরা ছোটবেলায় পাইকপাটার হ্যামিলিনের কথা শুনেছি, পড়েছি, ঠিক তেমনি ভাবে এই 7.5 কোটি মানুষকে তিনি পাইকপাটার হ্যামিলিনের মতো তিনি ছিলেন, এবং 7.5 কোটি মানুষ মন্ত্রমুগ্ধের মতো তাকে অনুসরণ করেছিল। জি, বাকশাল নিয়ে আওয়ামী লীগের বিরোধী শিবিরে যারা রাজনীতি করে, যারা বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে নিজেদের অবস্থান ঘোষণা করে, তারা সমালোচনা করতে গিয়ে বাকশাল প্রসঙ্গটিকে সামনে টেনে নিয়ে আসে। আপনি কি এই বিষয়টি একটু পরিষ্কার করবেন যে ঠিক কোন চিন্তা থেকে বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, যেই শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় মারা যায়, সেই শিশু জীবিত থাকলে কি হতো, বড় হলে কি হতো, এটা তো কেউ বলতে পারে না। কিন্তু আজকে যারা বাকশাল নিয়ে সমালোচনা করেন, তারা কি জানতো বাকশালের ভিতরে কি আছে? যারা সমালোচক আজ পর্যন্ত তারা পরিষ্কার করে বলেছেন যে বাকশালের ভিতরে খারাপ জিনিসগুলি ছিল, এই জিনিসগুলি যদি হতো তাহলে জনগণের ক্ষতি হতো, দেশের ক্ষতি হতো। তারা কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারেননি যে বাকশালের ভিতরে কোন খারাপ জিনিসগুলি ছিল। বরং বাকশাল করার সময় যে বঙ্গবন্ধু যে বক্তব্য দিয়েছিলেন, আমাদের কাছে যে জিনিসগুলি তুলে ধরেছিলেন, সেই জিনিসগুলি যদি পরিষ্কার হতো তাহলে এই দেশের মানুষ বাকশালের সপক্ষে থাকতো বলে আমি মনে করি। যেমন আমি 2-1টি উদাহরণ দিতে চাই। আজকে আমরা এই 111 পরে যখন এই নির্বাচন কমিশন বারবার বিভিন্ন দলের সাথে বৈঠক করেছিল, আমরা যখন নির্বাচন কমিশনের শাহিদা সাহেবের সাথে বৈঠক করলাম তার কমিশনের সাথে, তখন কিন্তু তারা একটা পর্যায়ে স্বীকার করেছেন, তারা নিজেরা বলেছেন যে বাকশালের যে পদ্ধতি ছিল একমাত্র সেই পদ্ধতি হচ্ছে মানে একটা সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ, দুর্নীতিমুক্ত নির্বাচন উপহার দেওয়ার পর, এটা বাইরে আর কিছু নেই। তার কারণ বাকশাল মানে কি? বাকশাল মানে তিনি একটা প্ল্যাটফর্ম, রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেছিলেন। সেখানে কোনো দল ছিল না, সেখানে যে নির্বাচন হতো সেই নির্বাচনে কোনো মার্কা থাকতো না, এবং নির্বাচনে কোনো আওয়ামী লীগের প্রতিনিধি মানে নির্বাচিত হতে হবে এমন কোনো কিছু থাকার প্রশ্ন ছিল না। যেমনি আমি উদাহরণ দিই, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ভাইস প্রেসিডেন্ট হওয়ার কারণে তার পদ শূন্য হয়েছিল, এবং ওই এলাকার ওই সিটে নজরুল ইসলাম সাহেবের ভাই ক্যান্ডিডেট ছিলেন। আওয়ামী লীগ যদি বাকশাল না করতো, আওয়ামী লীগ থাকতো, তাহলে নজরুল সাহেবের ভাই মনোনয়ন লাভ করতো এবং তিনি নির্বাচিত হতেন। ওই সময় এইটাই ছিল বাস্তবতা। আওয়ামী লীগের বাইরে কেউ ভোট দিত না, নৌকার বাইরে ভোট দিত না। কিন্তু সেদিন যেহেতু নৌকা প্রতীক ছিল না, বাকশাল ছিল, 5 জন প্রার্থী একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, নির্বাচনে কোনো বিস্তার করার সুযোগ ছিল না, একটি লিফলেটের মাধ্যমে সবার কথা বলা হতো, এবং প্রশাসন থেকে এইভাবে যে নির্বাচনটা পরিচালনা করা হয়েছিল, সেদিন দেখা গেল নজরুল সাহেবের ভাই কিন্তু নির্বাচিত হতে পারেননি। অর্থাৎ এইটা হয়েছিল বাকশাল হওয়ার কারণে। সুতরাং বঙ্গবন্ধু যেটা বলেছিলেন যে আমি শোষিতের গণতন্ত্র কায়েম করতে চাই, আমি মনে করি এই শোষিতের গণতন্ত্র কায়েমের পথ ছিল বাকশালের গণতান্ত্রিক পথ। যারা বাকশালের সমালোচনা করেন তারা বাকশাল সম্পর্কে না জেনেই, মানুষ জানে না বাকশাল কি ছিল, কারণ বাকশাল তো আত্মপ্রকাশই করেনি। বাকশালের তো কর্মকাণ্ড একটি উদাহরণ দিলাম, একটি এক জায়গায় পরীক্ষা পাওয়া গেল যে গুণাগুণ কি ছিল। আজকে এখানে কোনো প্রাধান্য বিস্তারের সুযোগ ছিল না, অর্থ বিস্তারের কোনো সুযোগ ছিল না, মাসেল পাওয়ারের কোনো সুযোগ ছিল না। এমনি একটি সুন্দর পরিস্থিতির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, এবং এই পরিধির মধ্যে দিয়েই কিন্তু বাকশালের নির্বাচনগুলি অনুষ্ঠিত হওয়ার নির্বাচন পদ্ধতি ছিল। ঠিক তেমনি ভাবে আমি যে কথাটা আগে বলছিলাম, গ্রাম ভিত্তিক সমবায়, বঙ্গবন্ধু যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচির ডাক দিয়েছিলেন অর্থনৈতিক মুক্তির জন্য, ওই কর্মসূচির ভিতরে ওই গ্রাম ভিত্তিক সমবায়ের কথা ছিল। এমনি ধরনের যে কর্মসূচিগুলি বাকশালের ভিতরে ছিল, সেগুলি যদি আনা হতো তাহলে এই দেশ সোনার দেশে পরিণত হতো অল্প সময়ের ভিতরে। আজকে যারা বাকশাল নিয়ে সমালোচনা করেন, আমি তাদেরকে অনুরোধ করব, আগে তারা বাকশালটা পড়াশোনা করুন, বাকশালে যে যতটুকু বঙ্গবন্ধু দিয়েছিলেন, যে জানিয়েছিলেন, ওইটুকু তারা দেখুন, তারপরে তারা ওই জায়গাগুলি নিয়ে তারা সমালোচনা করুন যে এই জায়গাটা খারাপ ছিল, এই জায়গাটা হলে বাংলাদেশের বা জনগণের এই ক্ষতিটা হতো। জি, এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিন্দা সবাই করে এবং এটি হৃদয় বিদারক ঘটনা, কিন্তু যারা আওয়ামী লীগের বিরোধী রাজনীতিতে আছেন
তারা একটি বিষয় সামনে নিয়ে আসতে চান, সেটি হলো যে আওয়ামী লীগের কেউ কেউ সেদিন বিশ্বাসঘাতকতা করেছিল। কি বলবেন? এটা অস্বীকার করার উপায় নাই। মুস্তাক বিশ্বাসঘাতকতা করেছে, আরো অনেক করেছে যারা, এবং তারা তো এক্সপোজ, এবং পরবর্তীকালে তাদের তো কোনো স্থান হয়নি আওয়ামী লীগে। এবং আজকে এই বিশ্বাসঘাতকতা করার কারণে বিশ্বাসঘাতকদের যে ফলাফল, তাই 2.5 মাস মোস্তাক ক্ষমতায় থাকতে পেরেছে, তারপরে তারা আরো বড় নির্বাচিত হতে হয়েছে। এই ধরনের নিশ্চয়ই বিশ্বাসঘাতকতা ছিল। কিন্তু তখন আপনারা যারা, জি জি বলুন, আপনি বলুন। আরো হয়তো কেউ কেউ ছিল যেগুলি আজকে দাবি উঠেছে, সেইগুলো যদি সঠিকভাবে তদন্ত হয়, গবেষণা হয়, তাহলে আরো অনেক কিছু হয়তো বেরিয়ে আসতে পারে। জি, সেদিন যারা বঙ্গবন্ধুর আশেপাশে ছিলেন, আওয়ামী লীগের সবাই, বঙ্গবন্ধু কখনো বিশ্বাস করতেন না যে এদেশের মানুষ তার বিরুদ্ধে যেতে পারে বা তাকে ক্ষতি করতে পারে। তিনি উদার মনের ছিলেন। এবং আওয়ামী লীগের যারা ছিল তারা সবাই কেন বঙ্গবন্ধুর এই বিশ্বাসকে টিকিয়ে রাখার জন্য তখন তৎপর হয়ে ওঠেনি? বঙ্গবন্ধু যেটা বলতেন যে আমার কিছু হবে না, কিন্তু তোদেরকে মেরে ফেলবে। এর মধ্যে বার্মাতে একটা ঘটনা ঘটেছিল, পার্লামেন্টের ভিতরে গুলি করে কয়েকজনকে মারা হয়েছিল ওই কোনো এক সময় 73-74 দিকে। আমার মনে হয় বঙ্গবন্ধু একটি বক্তৃতায় বলেছিলেন যে বার্মার মতো ঘটনা যদি ঘটতে পারে, সুতরাং তোমরা সাবধান হও, তোমরা ঠিক হও, আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে, বাংলার মানুষ আমাকে কিছু করবে না। এটা উনি বলতেন। জি, বঙ্গবন্ধু যে বিশ্বাস করতেন মনে প্রাণে। জি, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখতেন এদেশের মানুষকে নিয়ে, এখন এতদিন পরে এসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমরা সীমিতভাবে উদযাপন করছি করোনা মহামারীর কারণে। আপনি এই মুহূর্তে এসে বাংলাদেশের একজন জননেতা হিসেবে, বেশ কয়েকবারের মন্ত্রী হিসেবে আপনি কি দেখেন? বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে? বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়িত হওয়ার পথে হচ্ছে, হবে। তার কারণ বঙ্গবন্ধু চেয়েছিলেন পৃথিবীর বুকে বাঙালি জাতি একটি সুখী সমৃদ্ধশালী জাতি হিসাবে আত্মপ্রকাশ করুক। বাঙালি জাতি কিন্তু যে অবস্থাটা ছিল বঙ্গবন্ধু হত্যার পর, সেই অবস্থাটা কিন্তু বাঙালি জাতির জন্য খুব একটা সম্মানজনক ছিল না। এটাই বাস্তবতা, আমি ডিটেলসে যাব। কিন্তু বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু আমরা সেই জায়গাটা থেকে উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছি। এখন বাংলাদেশ কিন্তু পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল দেশ। আজকে যে উন্নয়নের রোড মডেল বলা হয়, এটা কিন্তু আওয়ামী লীগের কথা, এটা বিশ্ব দরবারের কথা। তারাই এই উপাধি দিয়েছে যে বাংলাদেশ আজকে উন্নয়নের রোড মডেল। এবং আমরা মন্ত্রী হিসাবে যখন বিদেশে গিয়েছি, আনকার বলেন, ইউনেডো বলেন, বিভিন্ন সম্মেলনে, সেই সমস্ত সম্মেলনে কিন্তু আমরা কিন্তু খুব সম্মানিত হয়েছি। আমাদেরকে কিনোট স্পিকার বানানো হয়েছে, কোথাও কোথাও আমাদের প্রিজাইড করতে দেওয়া হয়েছে, কোথাও আমাদের অনেক সম্মান দেওয়া হয়েছে। এবং তারা, অন্যান্য দেশের মন্ত্রীরা, নেতৃবৃন্দরা ছুটে এসে আমাদের ক্ষেত্রে জানতে চাইতেন যে শেখ হাসিনা হাতে এমন কি জাদুর কাঠি আছে যে এত অল্প সময়ের ভিতরে তিনি বাংলাদেশকে এমনি একটি পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। সুতরাং বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন, একটি সুখী মানে সমৃদ্ধশালী জাতি, সেই সমৃদ্ধশালী জাতি হওয়ার দিকেই কিন্তু আমরা পদক্ষেপ দিয়েছিলাম। মধ্যমায়ের দেশে আমরা প্রায় গিয়েছিলাম। আজকে যদি এই করোনা না হতো, তাহলে কিন্তু আমরা ইতিমধ্যে বৌদ্ধ আয়ের দেশে পরিণত হয়ে উন্নত দেশের দিকে যেতে সক্ষম হতাম। আজকে যে উন্নয়নের কর্মকাণ্ডগুলি স্থবির হয়ে আছে, এগুলি স্থবিরত না থাকলে কিন্তু আজকে সারা দুনিয়া আমাদের দিকে আরো তাক লেগে যেত। এক পদ্মা ব্রিজ নিয়ে সারা দুনিয়ার মানুষ চোখ খাড়া হয়ে গিয়েছিল। সুতরাং আজকে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মকাণ্ড, যার মাধ্যমে তিনি পৃথিবীর একজন অন্যতম রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছেন, প্রতিষ্ঠা নিতে সক্ষম হয়েছেন, এটা আমাদের বাঙালি জাতির জন্য গৌরব। শেখ হাসিনা কিন্তু আজকে জাতীয় নেত্রী নন, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন নেত্রী এবং নায়ক হিসাবেই কিন্তু পরিগণিত হন। বিশ্বে বড় বড় আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চায়না বলেন, বড় বড় দেশের ভারত বলেন, রাষ্ট্রপ্রধানরা তার সাথে আলোচনা করে বিভিন্ন সমস্যা নিয়ে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। সুতরাং আজকে আমি মনে করি বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন, আমরা সেদিকে যাচ্ছি এবং আমরা সেই লক্ষ্যেই উপনীত হচ্ছি। জি, ঠিক। বিশ্বের বেশ কয়েকটি দেশে আন্তর্জাতিক সেমিনার হয়েছে, যেখানে রাষ্ট্রনায়করা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন বাংলাদেশের সাফল্য সম্পর্কে শুনতে, তিনি কিভাবে বাংলাদেশের উন্নয়ন করেছেন। কিন্তু এই যেই উন্নয়ন এখন আমরা দেখছি এবং বঙ্গবন্ধু যেই স্বপ্ন দেখতেন, তার স্বপ্ন পূরণের কত ভাগ বাস্তবায়িত হয়েছে বলে আপনি মনে করেন? কতটুকু বাকি আছে? এইটা কত ভাগ হবে, কত ভাগ হয়েছে সেটা বলা সম্ভব না।
কিন্তু বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখতেন সেটা মোদ্দা কথা যিনি সেটা বলতেন যে পৃথিবীর বুকে বাঙালি জাতি মর্যাদাশীল জাতি হিসেবে আত্মপ্রকাশ করুক। এই মর্যাদাশীল জাতি হওয়ার জন্য যা যা করা দরকার সবকিছুই করার প্রয়োজনীয়তা তিনি অনুভব করতেন এবং জি। আজকে সেইগুলি বিশেষ করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হওয়াই কিন্তু বিশ্ব দরবারে আজকে বিশ্বে কিন্তু রাজনীতি অর্থনীতি নেই। আজকে বিশ্ব দরবারে অর্থনৈতিক দৃঢ়তা সুদৃঢ়তা আজকে সারা বিশ্ব যখন অর্থনৈতিক মন্দা ছিল তখন কিন্তু বাংলাদেশ 6% প্লাস প্রবৃদ্ধি নিয়ে দাঁড়িয়েছিল। এটা চারটিখানি কথা না, কয়েক বছর ধরেই বাংলাদেশ কিন্তু বিশ্বের অর্থনীতির সাথে তাল মিলিয়ে রাখতে সক্ষম হয়েছে। আজকে আমি মনে করি বঙ্গবন্ধুর স্বপ্ন অনেক বড় ছিল এবং সেই বড় স্বপ্নটাই বাস্তবায়িত হচ্ছে। জি, যাই হোক, আমি আপনার কাছে এবার এটা আমার এই পর্বে এসে এখানে আপনার কাছে আমার একটি শেষ প্রশ্ন আমি রাখতে চাই। আমরা দেখেছি যে টুঙ্গিপাড়ার যে খোকা, তিনি ধীরে ধীরে শেখ মুজিব হলেন, তিনি শেখ সাহেব হলেন এবং তিনি বঙ্গবন্ধু হলেন, তিনি জাতির পিতা হলেন এবং তিনি নৌকা করে করে দুর্গম অঞ্চলে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে আওয়ামী লীগ দলটি গোছালেন। তিনি কৃষকের কাছে কথা বললেন, শ্রমিকের কাছে কথা বললেন, মধ্যবিত্তের সঙ্গে কথা বললেন, যারা তখন শিল্পপতি ছিল অল্প সংখ্যক তাদের সঙ্গেও কথা বললেন। তাহলে আওয়ামী লীগ দাঁড়ালো গণমানুষের দল। আজকে এই সময়ে এসে আপনি আওয়ামী লীগের একজন সিনিয়র লিডার, আপনি 14 দলের একজন মুখপাত্র, আপনি বাংলাদেশের রাজনীতির জন্য একজন সিনিয়র মানুষ, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ এখন সাধারণ মানুষের সেই আওয়ামী লীগ আছে? শেষ প্রশ্ন। নিশ্চয়ই সাধারণ মানুষের সাথে আছে এবং এই মানুষের সাথে আছে বলে আওয়ামী লীগ এখন একটা জনপ্রিয় সংগঠন, এটা বলতে দ্বিধা নেই এবং এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আওয়ামী লীগ এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল এদেশে এবং জনগণের সমর্থন নিয়ে আছে। জি, আমি অনুষ্ঠান শেষ করছি। আমি কোনো প্রশ্ন করিনি, কিন্তু বঙ্গবন্ধু সম্পর্কে আপনি বলতে চেয়েছেন এমন কোনো বিষয় থাকলে আপনি বলতে পারেন। আমি তো সবই বললাম, আমি কিছু জিজ্ঞাসা করলে বললাম। জি, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের সঙ্গে আপনি যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি আসলে বিরতিতে। আমাদের আজকে এটি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই অনুষ্ঠানটি একটি বিশেষ অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানটি করব 2 ঘন্টায়, অর্থাৎ রাত 10টার কিছু আগে পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলবে এবং এরপর আমার সঙ্গে আমি বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে আসার পর আমার সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর জনাব ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। আমার সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি এবং আমার সঙ্গে যুক্ত হবেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি। আমরা আলোচনা করব বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে ষড়যন্ত্র, পরিকল্পনা, হত্যাকাণ্ডের আয়োজন এবং তখনকার রাজনীতি, এখনকার রাজনীতি, এই সব কিছু নিয়েই আমাদের সঙ্গে আপনারা থাকুন। আমি বিরতিতে যাচ্ছি। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। এবারে আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি 2 জন যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি। আপনাদের 2 জনকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই জনাব অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি আপনাকে দিয়ে। এখন একটি দাবি উঠেছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে একটি কমিশন গঠন করার, যাতে করে যারা এর পরিকল্পনা করেছিল, কুশীলব ছিল, যারা আয়োজন করেছিল তাদের সম্পর্কে জানা এবং তাদেরকে যেন বিচারের আওতায় আনা যায়। এ নিয়ে নানা রকম সেমিনার হচ্ছে, অনেকে টকশোতে এসে কথা বলছেন এবং অনেকে লেখালেখি করছেন। আপনার কি মত? মতামত যদি জানতে চান, আমি মনে করি আমার এটা দীর্ঘদিনের দাবি। আমি আগে থেকে এটা বলে আসছি, এখন আমি আরো জোরালো ভাবে বলছি যে অন্তপক্ষে রাজনৈতিক অবস্থানটা কার কি ছিল, রাজনৈতিক নেতাদের দুরভিসন্ধিমূলক যে আচরণ সেটা কি আকারে ছিল, কারা কারা এটার সাথে সম্পর্কযুক্ত ছিল, এটা একটু আইডেন্টিফাই হওয়া খুবই প্রয়োজন ছিল। আমরা যাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছিলাম আমাদের সরকার, তাদের অধিকাংশই হলো আপনার সামরিক বাহিনীর দলছুট কর্মকর্তা।
এবং সামরিক বাহিনী দলছুট কোলাঙ্গার কর্মকর্তা, তাদের কথা, তাদেরকে ছাড়া আপনি কিন্তু দেখেন একজন পলিটিশিয়ানকেও মোশতাক ব্যতীত কাউকেই আর আইডেন্টিফাই তেমন ভাবে করা যায়নি। নাম উঠে এসেছে অনেকে, কিন্তু অনেকেই কিন্তু বাইরে রয়ে গেছেন এই সকল বিষয়। এবং সিভিল আমলাদের মধ্যে, শুধু যে সামরিক আমলারা ছিল তা না, সিভিল আমলাদের মধ্যে অনেকে জড়িত থাকতে পারেন, তাদেরকে আইডেন্টিফাই করার কোনো আমরা কখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি মনে করি এটা হওয়া উচিত এবং এটা আবশ্যক, এটা খুবই জরুরি। বর্তমানের রাজনীতি, ভবিষ্যতের রাজনীতিকে যদি আপনি সুষ্ঠুভাবে পরিচালনা করতে চান, রাষ্ট্র পরিচালনায় যদি রাজনীতিকে সঠিকভাবে ব্যবহার করতে চান, তাহলে এটা খুবই প্রয়োজন। জি বলেন। হ্যাঁ, না অবশ্যই আমি মনে করি আমার অপিনিয়ন আমি দিলাম। না অবশ্যই আমি এবার যেতে চাই জাতীয় পার্টির কো চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি, আপনার কাছে। এই যে কমিশন গঠনের কথা বলা হচ্ছে, এর পক্ষে জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরীও বললেন, এবং তিনি বললেন যে তখনকার রাজনৈতিক নেতাদের কি ভূমিকা ছিল, সিভিল যারা আমলা ছিল তাদের কি ভূমিকা ছিল, সে বিষয়গুলো জানা দরকার। কি বলবেন আপনি? নিশ্চয়ই, আমি সম্পূর্ণ একমত। মুক্তাদির সাহেব তখন ছাত্রলীগের নেতা ছিলেন, কেন্দ্রীয় নেতা, প্রথম সারির নেতা ছিলেন। একটি কথা কি, যে বঙ্গবন্ধুকে হত্যা এটা একটা বিরাট ষড়যন্ত্র। পাকিস্তানি সৈন্যরা যখন 25 মার্চ রাতে বঙ্গবন্ধুকে যখন গ্রেপ্তার করতে গেল, ইচ্ছে করি সে তখন তো মেরে ফেলে দিব, যার গ্রেপ্তার করতে গিয়ে গোলাগুলি হয়েছে, মারা গেছে। তার কিন্তু সে দুঃসাহস করে নাই। এটা কি মুষ্টিমেয় কয়েকজন বিপদগামী সৈন্যদের কাজ বা কিছু রিটায়ার্ড আর সামরিক অফিসারদের কাজ? এইটা একটা গভীর ষড়যন্ত্র ছিল। এই ষড়যন্ত্র দেশি বিদেশি ষড়যন্ত্র। আওয়ামী ভিতরে ঘাপটি মারে বসে থাকা মোস্তাক ডং এবং তার সাথে এই প্রেক্ষাপট যারা সৃষ্টি করেছিল, আমি স্পষ্ট বলতে চাই, সেদিন জাসদ গোটা দেশের যে তাণ্ডব সৃষ্টি করেছিল গণবাহিনী করে, মানুষ হত্যা, আওয়ামী লীগের নেতা কর্মীদের নির্বিচার হত্যা, কেউ গ্রামে থাকতে পারে নাই, সব এসে পুলিশ স্টেশনের পাশে থাকতো অথবা ঢাকা শহরে চলে আসলো। একটার পর একটা ফাঁড়ি লুট, থানা লুট, ট্রেজারি লুট, এই সমস্ত চলতেছিল। অর্থাৎ গোটা দেশে একটা নৈরাজ্য হয়েছিল। যারা কথা বলতে সাহস পেত না বঙ্গবন্ধুর বিরুদ্ধে, তারা তখন রূপের কথা বলা শুরু করলো। কারণ জাসদ ছিল আমাদেরই বন্ধু, একসাথে রাজনীতি করছি, একই বিছানায় থেকেছি, একসাথে যুদ্ধে গেছি। তারা আমাদের কাছ থেকে ভিন্ন হয়ে যখন আরেকটি শক্তি দাঁড়াইল, তখন তাদের পিছনে মানুষ কিন্তু শুরু করলো তাদেরকে উৎসাহ দিতে। যারা স্বাধীনতা চায়নি, বঙ্গবন্ধু সারা জীবন তার বিরুদ্ধে করছিল, তারা কিন্তু জাসদের পতাকা তলে ডাইরেক্টলি সঙ্গে করল। জাসদ রাজনীতিতে বিরাট রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড় করলো, মিলিটেন্ট ফোর্স। এবং তারপরে যা হইল, অনেক আগে থাকতেই কিন্তু অনেকে বঙ্গবন্ধুকে করতেছিল, সতর্ক করতেছিলেন যে যে কোনো সময় একটা কিছু হয়ে যেতে পারে। কিন্তু উনি সবসময় এই কথাগুলো উড়িয়ে দিয়েছেন যে কোনো বাঙালি শেখ মুজিবকে হত্যা করবে না, পারে না। পাকিস্তানি সাহস করে বাঙালিদেরকে আমি হত্যা করবো, আমি তো তাদেরই একজন। কিন্তু তার বঙ্গবন্ধু সেই বিশ্বাস ধ্বংস হয়ে গেল 15 আগস্ট একদম সকালে। কাক ডাকা ভরে যখন শুনতে পেলাম বঙ্গবন্ধু নেই, অথচ আমরা কিন্তু রাত 12:30 সময় তার বাসা থেকে এসেছি। আমি, সাইদুদ্দিন সাহেব, আব্দুল কুদ্দুস মাখন, মোল্লক চৌধুরী, এম এ রেজা, আমাদের ডাক্তার হায়দার আলী, শুক্লা মুকুল, সাংবাদিক ছিল মেজবাউদ্দিন, পরে আমাদের অ্যাডভোকেট হাইকোর্টের, এরা আমরা সব কিন্তু বঙ্গবন্ধুর বাসায় গিয়েছিলাম 11:30 সময়। মনিবের বাসায় শেষ ডিনার করলাম রাত 10টায়, এবং তারপরে মনিবের সাথে বঙ্গবন্ধুর কাছে গেলাম। পরের দিন যেহেতু বাকশাল হয়ে গেছে, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আসবেন, জাসদ 3টি বোমা পাঠিয়েছে। তখন যুবলীগের, আমি ঢাকা সিটি সেক্রেটারি জেনারেল,
বাকশাল হওয়ার পরে তো প্রেসিডেন্ট পদ ছিল না। আমরা তখন সারাদিন মিটিং করলাম যে কালকে আমাদের মিনিমাম 5,000 ছেলে নিয়ে যেতে হবে বঙ্গবন্ধুর মিটিং বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু থেকে আমাদের বললেন যে কখনো অধৈর্য হবে না, যদি কোথাও কেউ তোমাদেরকে দেখো যে বোম চার্জ করছে, তোমরা তাদের হাতে পাড়া দেবে না, কারণ একটা বড় ষড়যন্ত্র চলতেছে। এখানে যদি একটি খুনাখুনি হয় সমস্ত দায়িত্ব সরকারের পড়বে, আপনার তোমরা খুব ধৈর্য নিয়ে থাকবে। এই কথা বলে রাত 1:30টায় বাসায় ফিরে আসছি। আমি শেষ সবাইকে ড্রপ করে করে আমার গাড়িতে সাইফুদ্দিন সাহেবকে নামিয়ে দিলাম রথখোলার মনে। আমি তখন সদরঘাট কোদাল থানার পাশে একটা মসজিদ রোডে থাকি। সকালবেলা প্রথম ফুল পেলাম যে আমাদের সব শেষ হয়ে গেছে বঙ্গবন্ধু নেই। তারপরে কাহিনী মুক্তিযোদ্ধা সাহেব ভালো জানেন যে আমরা এক পর্যায়ে দেশেও থাকতে পারিনি, এবং 2-2.5 বছর পরে যখন দেশে ফিরে আসলাম দেখলাম যে আমার ভাই কাজী মন্টু উনি কারাগারে 12 বছর জেল হয়ে গেছে। গোপালগঞ্জে বাণিজ্য মন্ত্রী তার ভাইয়ের ছেলেকে মারা অপরাধে যুদ্ধের সময় মারা গেছে, পরে তারা বাংলাদেশের যুদ্ধের পরে মারা গেছে। এবং দেশে আমাদের সাথে কেউ কথা বলতে চায় না, মনে হলো আমরা ভিন্ন নক্ষত্রের কোনো লোক, ভিন্ন গ্রহ থেকে আসছি, আমাদের কেউ চেনে না, আপন জন চেনে না, আত্মীয় স্বজনের বাসা আমাদের জন্য বন্ধ। শুধুমাত্র বন্ধু বান্ধব, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ছাড়া আর কোথাও আমাদের কোনো জায়গা ছিল না। আমাদেরকে সবাই মনে করতো আমরা দেশের শত্রু। এই অবস্থার মধ্যে দীর্ঘদিন আমরা কাটিয়েছি, এবং সেই দিন এখন অনেক আওয়ামী লীগ দেখি আমার ভয় হয় যে সেদিন কিন্তু এর থেকেও বেশি আওয়ামী লীগ হয়ে গেছিল বাকশালিয়া। এবং আমার সাথে মুক্তিযোদ্ধা সাহেব আছেন, একমত হবেন, যারা নিবেদিত কর্মী বঙ্গবন্ধু দেখা করার সুযোগ পায় নাই, তারা এমন ভাবে ঘিরে থাকতো, পরবর্তী সময় দেখা গেল যে তারাই কিন্তু চরম বিশ্বাসঘাতকতা করলো বঙ্গবন্ধুর সাথে। আর বঙ্গবন্ধু যারা নিবেদিত কর্মী তারা জীবন দিল, কেউ দীর্ঘদিন কারাগারে থাকলো, দীর্ঘদিন দেশের বাইরে থাকলো। এই হয় মানুষ যখন ক্ষমতা থাকে তখন তার চারপাশে এক শ্রেণীর চাটুকার সৃষ্টি হয়ে যায়, তেল বর্ধনকারী সৃষ্টি হয়ে যায়, যারা প্রতিনিয়ত তেল বাঁধা থেকে শুরু করে এইগুলো বুঝাতে থাকে, এবং তাদেরই কিন্তু তখন লম্বা ব্যবসা চলে। তাদের তখন তাদের ওই রাজ দরবারের উপস্থিতি ফরক থাকে। জি, জনাব কাজী ফিরোজ রশিদ চৌধুরী, আমি একটা বিরতি নেই, আপনাকে থামালাম, দুঃখিত। একটা বিরতি নিতেই হচ্ছে। বিরতি থেকে ফিরে এসে এই প্রসঙ্গে অবশ্যই আমরা আরও আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। এবার আমি আলোচনায় যেতে চাই জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরীর কাছে। আমি আসলে সেদিনের ঘটনা আপনার কাছে এখন শুনতে চাই, ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার, আপনি যখন শুনলেন। সেদিনের ঘটনার চেয়ে আমি একটু আমি যে বক্তব্য আপনার রেখেছিলাম, জি, কেন কমিশন গঠনের কথা বলি, যেটা ফিরোজ ভাই বলেছেন এটা তার বক্তব্য, এটার সাথে আমি অ্যাড করতে চাই যে মুশতাক মুজিবনগর সরকারের সময় থেকেই একটা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এবং হি ট্রাইড হিজ বেস্ট টু আনডো দি লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। সেখানে বসে এসে কিসিঞ্জার এবং অন্যান্যদের সাথে সম্পর্কযুক্ত হয়ে বাংলাদেশটাকে আনডো করতে চেষ্টা করেছিল। এই চেষ্টাটা তার ব্যর্থ হয়ে যায়। এই ব্যর্থতার জ্বালা তার ভিতরে ছিল। এছাড়াও মুশতাক যে পাকিস্তান পন্থী লোক ছিলেন, পাকিস্তানের ভাবধারায় ছিলেন, তার যে ক্ষমতা গ্রহণের, ক্ষমতা দখলের কিছু পরে যে তার যে অ্যাকশন গুলো আপনি যদি দেখেন তাহলে বুঝবেন যে সে পুরোপুরি পাকিস্তানি ভাবধারার লোক ছিল। সুতরাং পাকিস্তানি ভাবাদর্শকে পুনর্বাসন করার জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। শুধু একজন শেখ মুজিব নয়, মুক্তিযুদ্ধের যিনি মহান আয়োজক, মুক্তিযুদ্ধের সাথে যার ব্যক্তিগত সম্পর্কটা জড়িত, যাকে হত্যা করতে পারলে মুক্তিযুদ্ধটাকেই প্রশ্নবিদ্ধ করা যায়,
যাকে সরিয়ে দিতে পারলে, যার ভাব আদর্শকে সরিয়ে দিতে পারলে, সেই জন্যই তাকে হত্যা করা হয়েছিল। এখন মোশতাক কি একটা? আমরা কয়েকজনের মাত্র নাম জানি। আমরা যেমন ধরেন তাহির উদ্দিন ঠাকুরের কথা জানি, আমরা হয়তো শাহ মুয়াজ্জেম হোসেনের কথা জানি, আমরা হয়তো ইয়ের কথা জানি, নুরুল ইসলাম মঞ্জুরের কথা জানি, কিন্তু আরো অনেকে তো থাকতে পারে। কারা সেদিন মোশতাক কোথায় ছিল আপনি বলেন? মোশতাক যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, ক্ষমতা দখল করে, বাকশাল এক্সিকিউটিভ কমিটির, সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিল। তারপরে আপনি যদি মানে কমিউনিস্ট পার্টির প্রেক্ষাপটে চিন্তা করেন, তাহলে পুলিশ বোর্ডের সদস্য ছিল। সেইখান থেকে সে পুরো ষড়যন্ত্রটা করেছে। এই ষড়যন্ত্রের পেছনে মোশতাক কি একজন দুইজন অথবা মাহবুবুল আলম চাষী এরকম একজন দুইজনের সাথেই ষড়যন্ত্র করেছিল? সাথে কেউ ছিল না, শুধু সেনাবাহিনীর এই কয়েকজন মেজর আর দলছুট কিছু লোক। এর গভীর কি ছিল সেটা জানা দরকার, এবং সেটার জন্যই আমরা যারা কমিশনের কথা বলি, বারবার গঠনের কথা বলি, এইটা বলি। আমি আগেও বলেছি, এখনো বলি, ভবিষ্যতেও বলবো। আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা এই কাজটা যদি, উনি অনেক কাজ করেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের একটা সাইড তো আমরা পেয়েছি, সেটা হলো যে যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত, কিন্তু যারা ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকে কিন্তু পুরোপুরি আপনার টাস্কে আনা সম্ভব হয়নি, বিচারের আওতায় সম্ভব হয়নি। এইটা একটু জানা দরকার। এই জন্য আজকের বাংলাদেশের জন্য জানা দরকার, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য জানা দরকার। বাংলাদেশটাকে রাজনৈতিকদের হাত দিয়ে পরিচালিত হবে বাংলাদেশ? বাংলাদেশকে রাজনীতির হাতে থাকবে না রাজনীতি পাকিস্তান আমলে যে ধরনের রাজনীতি ছিল, সামরিক বেসামরিক আমলাতান্ত্রিক রাজনৈতিক জোট এবং ব্যবসায়িক জোট, অনেকেই বলেন যে এখন রাজনীতির ব্যবসায়ীকরণ হয়ে গেছে। এর পেছনে কারণটা কি, এটা জানার জন্য ওই যে 15 আগস্ট হত্যাকাণ্ডের একটা মানে কমিশন করে তার প্রেক্ষাপটটা জানা দরকার। না হয় আপনার আমাদের যে এই যে বিচারটা করলাম, যেটাতে অনেকেই এখনো আমরা আনতে পারিনি, এটার পিছনে কিছু অপূর্ণতা থেকে যাবে। এই অপূর্ণতা যতদিন থাকবে ততদিন রাজনীতি স্বচ্ছতা লাভ করবে না, এবং এই রাজনীতির স্বচ্ছতার জন্য দেশকে পুরোপুরি একটা সিভিলিয়ান স্টেট হিসেবে পরিণত করার জন্য, একটা সভ্য দেশ হিসেবে পরিণত করার জন্য এটা করা দরকার। পৃথিবীর কোন দেশে ব্যবসায়ীরা রাজনীতি করে না, রাজনীতিকরা ব্যবসা করেন না, প্রত্যেক দেশই যার যার অবলম্বন নিয়ে কাজ করে। কিন্তু আমাদের 61%, মোর দেন 61%, সেদিন আপনাদের একটা আলোচনার সময় আমি ছিলাম, ফিরোজ ভাই ছিলেন, আমাদের আরেকজন আমার জ্যেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন শেখ শহীদুল ইসলাম, বলতেছিলেন যে 61%-এর উপরে হলো আপনার ব্যবসায়ী। তাহলে আমরা কোথায় পৌঁছেছি যে ব্যবসায়ীদের সংখ্যা বিলো 10% ছিল বঙ্গবন্ধুর সময়ে, সেটা 61%-এ গিয়ে পৌঁছেছে। এই যে সামরিক আমলাতান্ত্রিক যে মানে বেসামরিক আমলাতান্ত্রিক রাজনীতিকরণ হয়েছে, যেটা জিয়াউর রহমানের সময় হয়েছে, যেটা আপনার এরশাদ সাহেবের সময় হয়েছে, এবং যেটা মুশতাক যেটা সূচনা করে গেছে, যেটা এইটার একটা বিশ্লেষণ করা পুরোপুরি না হলে আপনি সঠিকভাবে আমরা টানতে পারবো না। আমাদের ভবিষ্যৎটাকে নির্ধারণ করতে হবে, বঙ্গবন্ধুর পথে বাংলাদেশ থেকে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর যে চিন্তা চেতনা, মুক্তিযুদ্ধের যে চিন্তা চেতনা ছিল, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বৈষম্যহীন একটা সমাজ, একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা, সেটা যদি করতে হয় আমাদেরকে এইগুলো জানতে হবে। এগুলো না জানলে আমাদের পক্ষে সম্ভব না। কারণ কারা কারা জড়িত ছিল, পাকিস্তানি ভাবধারাটা কি আমরা সবাই জানি। যারা কাজী ফিরোজ রশিদ এমপি, বঙ্গবন্ধুর সময়ে যে অবস্থায় ছিলাম এখন কি সে অবস্থায় আছি না? জনাব কাজী ফিরোজ রশিদ এমপি বলছেন যে একটি প্রেক্ষাপট সৃষ্টি করেছিল, উনি এই শব্দটি ব্যবহার করেছেন যে কিছু মানুষ। তো বললাম প্রেক্ষাপট শুধু যে একটি রাজনৈতিক দল করেছিল তা না, আরো অনেকে এটার সাথে জড়িত ছিল দলের ভিতর থেকে। আমাদের দলের ভিতর থেকে, আমি যে দলটা করি আওয়ামী লীগ, সেই দলের ভেতরে কারা ছিল তাদের তো কয়েকজনের নাম বললাম। তারাই কি ছিল? তাদের সমর্থনে কি অন্য কেউ ছিল না? তারা কারা ছিল? তাদের সাথে মোশতাকের সাথে কাদের হবনবিন ছিল? মোশতাকের সাথে কারা গুটি নেড়ে ছিল?
মোশতাককে সামনে আনার জন্য, যে মোশতাক বাংলাদেশের বিরোধিতা করেছিল, স্বাধীন বাংলাদেশে তো তার বিচার হওয়ার কথা ছিল, সেখানে না হয়ে উল্টো রাজনীতিতে শহরে শহরে উন্নতি করে একেবারে বাকশালের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটিতে গিয়েছিল মোশতাক, এবং সেখান থেকে সে বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখল করেছে, রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। জি, জনাব অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি, রাজনীতির স্বচ্ছতার জন্য এটাই আমরা জানতে চাই। জি, স্বচ্ছতা। কাজী ফিরোজ রশিদ সাহেব একটা দিক বলেছেন, আমি আরেকটা দিক বললাম। উনি বলেছেন সন্ত্রাসী তৎপরতার কথা, উনি বলেছেন রাজনীতিতে যে সশস্ত্রতার কথা, যারা সশস্ত্রতার মাধ্যমে রাজনীতি করতে চেয়েছিল ওইটাও এক ধরনের সশস্ত্রতা, আর এইটাও এক ধরনের সশস্ত্রতা, এবং ষড়যন্ত্র সশস্ত্রতার চেয়েও খারাপ, এই কথাটি আমি। জি, অনেক ধন্যবাদ। আমি জনাব অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপির কথা এখন আমি শুনতে চাই। আমি জানি না আপনাকে বুঝাতে পেরেছি কিনা, আমার না আপনাকে না, অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও জি আমি বলেছি, আজকে আমি একটা সভাতে আলোচনার সময় ছিল, সেখানে এই কথাটা বলেছি। জি, আমি আপনার কাছে আবারও আসবো। আমার লেখাতেও আছে, আজকে যে দৈনিক ইত্তেফাকে আমার একটা লেখা আছে, সেখানেও দেখবেন আমি একই কথা বলেছি। জি, আমি আপনার কাছে আবারও আসবো, কিন্তু আমি একটু জনাব কাজী ফিরোজ রশিদ এমপির কাছে যেতে চাই। রাজনৈতিক স্বচ্ছতার জন্য এবং রাজনীতিবিদদের হাতে রাখার জন্যই এই কমিশন গঠন করা দরকার বলে মন্তব্য করছেন মুক্তাদির চৌধুরী। কি বলবেন আপনি জনাব কাজী ফিরোজ রশিদ? বলেছেন যে কমিশন গঠন করা দরকার, বঙ্গবন্ধুর হত্যার নেপথ্য কারা ষড়যন্ত্রকারী, ডাইরেক্ট যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত হয়েছিল তাদের অনেকেই আমরা ফাঁসি দিতে সক্ষম হয়েছি, কিন্তু এর পিছনে কুশলী কারা ছিল, তাদের দীর্ঘদিনের ষড়যন্ত্রে এত বড় একটি কাণ্ড ঘটনা হলো। সেই জন্য একটা কমিশন গঠন করে এটা দীর্ঘ আলোচনা করার দরকার, পর্যালোচনা করা দরকার, এবং একটা কমিশন গঠন করে বের করা দরকার যে দেশে বিদেশে কোন শক্তিগুলো ছিল, কারা ছিল, সেগুলো কারা। আমি মুক্তাদির সাহেবের সাথে একটি কথা শুনবে বলি যে যখন বাকশাল গঠন করা হয় তখন আমার বন্ধুকে সাইফুদ্দিন সাহেবকে ফরেন সেক্রেটারি বানিয়েছে যুবলীগের। সে তাদের রাজনীতি, সে চাচ্ছে ঢাকার ডিস্ট্রিক্ট যুবলীগের সেক্রেটারি রাজনীতিতে বঙ্গবন্ধুর কাছে গেছে তদবির করতে, যার সাথে হানিফ সাহেব বললো যে হানিফ সাহেব তো আমাদের বন্ধু ছিল, বঙ্গবন্ধু একদম ফ্রি আছে, আমি বলতে রাখছি চল যাও। তারপরে যাবার ভিতরে ঢুকে দেখি যে তাহিরউদ্দিন ঠাকুর সাহেব একা বসা, সুন্দর লোকটা ফিল্ডে পাঞ্জাবি পরা একদম, আর বঙ্গবন্ধুর সবাই বসে এই পাশে বসে কথা বলতেছে, খুবই এখন তার কেউ নেই। আমরা ঢুকে ব্যাগ বয় বয়, তো বঙ্গবন্ধুকে আমি কথা বলতে দেন নাই, কারণ যে তোকে ফরেন সেক্রেটারি বানাইছি সাইফুদ্দিন, তুই তো ইংরেজি ভালো বলিস সেই জন্য, কারণ যে তদবিরে গেছিলাম তদবির হইল না, তা আমরা বলি আমরা যাই, না না যাবি কেন, চল আমি উঠবো। নিচে গিয়ে না কুকুর ছিল খেললো, তাহিরউদ্দিন ঠাকুর পিছিয়ে পিছিয়ে আসলো, তার সাথে মাত্র কয়েকদিন আগে একান্তে কি বৈঠক করতেছি, কিন্তু অর্থাৎ এরা এত বেশি মশাইদি করতে পারে বোঝার কোনো উপায় নাই। সেই ধরনের মশার থেকে সবসময় সাবধান থাকতে হবে। আর যেটা আপনি বলছেন যে রাজনীতিবিদদের থেকে ব্যবসায়ীদের সংখ্যা অনেক বেশি, হ্যাঁ মুক্তাদির সাহেব যেটা বলছেন তার থেকেও বেশি। কারণ একটি কথা মনে রাখবেন, ব্যবসায়ীদের কোনো সংগঠন নেই, তারা হলো সবসময় সরকার পার্টি, তাদের ব্যবসা রাখতে হবে। আদমজি, ইস্পানি, সাইগল, বাহানি, এরা কিন্তু কখনো যে সরকার যখন আসছে তার লোক, তারা ব্যবসায়ী লোক। এখন আমাদের দেশে সব থেকে বড় জায়গা হচ্ছে রাজনীতিতে পুঁজি খাটিয়ে উঠে নেওয়া, খুব ইজিলি এটা করা যায়। সেদিন আপনি দেখছেন কুয়েতে একজন এমপি ধরা পড়ছে, পাপলো, সে কয়েকশো কোটি টাকা ওখানে করছে, অর্থাৎ সে বলছিল যে যত কোটি টাকা লাগে আমার এমপি হইতে হবে, এবং সে সাকসেসফুল হয়েছে। সে শুধু একা না, তার বউকে বাড়াইছে, এই সব জড়িয়ে হয়তো তার 30 কোটি টাকা গেছে, এই টাকা তার জন্য কিছু না। তো এই জন্য আমাদের ভয় হয় যে এখন রাজনীতিবিদদের হাতে কিন্তু রাজনীতি নেই, ব্যবসায়ীরা এবং কিছু আমলা, যারা রিটায়ার্ড আমলা, তারা কিন্তু এখন চালাচ্ছে, এবং সেখানেই প্রবলেমটা। রাজনীতিবিদরা যদি আমরা বুঝতে পারতাম যে কোথায় কি করতে হবে, আমরা স্পষ্ট কথা বলার লোক, স্পষ্ট সবকিছু হবে। আর এরা জানে ষড়যন্ত্র করতে, ব্যবসায় আসছে ব্যবসা করতে। আপনি সে নবাব সিরাজউদ্দৌলা আমল থেকে দেখবেন, ইংরেজ আমল থেকে দেখবেন,
যে ব্যবসা দিয়ে রাজনীতি হয়েছে। আমাদের এখানে মোর দেন 70% এখানে ব্যবসায়ী। ব্যবসা কোনো খারাপ জিনিস না, কিন্তু ব্যবসায়ী যদি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, সেটা সব থেকে দুর্ভাগ্যজনক একটি স্বাধীন দেশে, যেটা বঙ্গবন্ধু তার ক্যাবিনেটে চান নাই। 98% ছিল রাজনীতিবিদ, 2% ছিল তদন্ত ব্যবসায়ী, কোনো না বঙ্গবন্ধু এটা চান নাই। বলছেন না। আর এখন উল্টো হয়ে যাচ্ছে। সেই কোনো চান নাই বঙ্গবন্ধু, কখনোই চান নাই। হ্যাঁ, এখন উল্টো হয়ে গেছে। এখন বঙ্গবন্ধু ক্যাবিনেট কারা ছিল? সব দীর্ঘদিনের প্রখর রাজনীতিবিদ, সারা জীবন যা করতে 6 দফা আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই সংগ্রাম, তারপরে বঙ্গবন্ধু আগরতলা সন্ধ্যা মামলায় জীবন দিতে গেছেন। এই দেশের জনগণ ছিল তার শক্তি। উনি বলতো যে জনগণ হচ্ছে আমার একমাত্র শক্তি। এখন আমরা যদি মনে করি যে জনগণ নয়, কয়েকজন ব্যবসায়ী, কয়েকজন আমলা, এরা হচ্ছে মূল শক্তি আমার, তো সেটা বোধ হয় সঠিক হবে না। কারণ তারা কখনো কারো আপন থাকে না, তারা যেদিকে বাতাস ওইদিকে বাদাম ধরে। একমাত্র এই দেশে নিবেদিত যারা রাজনৈতিক কর্মী, তারাই কিন্তু দলে থাকে, তারাই দলের প্রতি আনুগত্য স্বীকার করে, এবং তারা সবসময় দলের মধ্যে থেকে কাজ করে যায়। জীবন দিয়ে বারবার তার প্রমাণ করেছে যে রাজনৈতিক কর্মীদের কাছে আর কেউ কিছু নেই। একটি কথা দেখবেন যে 75 সালে একদম সকালবেলা 3 বাহিনীর প্রধান যাইয়া শফিউল্লাহর নেতৃত্বে মোস্তাক সাহেবকে সমর্থন জানানো, তাহলে বোঝা যায় এটা আগে থাকতে প্রিপেয়ার ছিল। এটা তো হঠাৎ করে একটা লাইন দিয়ে পড়তে পারে না। তারপরে আমাদের রক্ষী বাহিনী গেল, এরপরে তো সবাই যেতে বাধ্য হলো। শফিউল্লাহ সাহেব যখন যে করলেন সেটা সব থেকে দুর্ভাগ্যজনক। তারপরে মুক্তিযোদ্ধা সাহেব বলছেন যে হ্যাঁ, শফিউল্লাহ সাহেবকে জিয়াউর রহমান সাহেব পাঠিয়ে দিল, মুস্তাক সাহেব জিয়াউর রহমান সাহেব দীর্ঘদিন রাখলেন অ্যাম্বাসেডার করে, এখন হাইকমিশনার করে। তারপরে জিয়াউর রহমান সাহেবের পরে এরশাদ সাহেব, উনি হাইকমিশনারকে রাখলেন। তারপরে আসলে আওয়ামী লীগ, বিএনপি তারা রাখছেন, তারপরে আওয়ামী লীগ তারাও রাখছেন। 18 বছর হাইকমিশনারগিরি কইরা পরে আওয়ামী লীগ টিকিট নিয়ে এমপি হলো। অতএব উনি কিন্তু প্রথম, যদি সেদিন সেনা প্রধান হিসেবে শফিউল্লাহ সাহেব যাইয়া মোস্তাককে সমর্থন না দিত, জেনারেল খলিল বিরের প্রধান তারা যদি সমর্থন না দিত, এমজি তোয়াব বিমান বাহিনীর প্রধান। আমরা একদম শেষ দিকে অনুষ্ঠানের জনাব কাজী ফিরোজ রশিদ, 38 সেকেন্ড। জি, বাংলাদেশের ইতিহাস অন্যভাবে গড়া হতো। যদি আমরা জানতাম, 11টার সময় শুনলাম যে আওয়ামী লীগের নেতৃত্বে গভর্নমেন্ট ফর্ম হবে, এই ধোকাটা যদি আমরা না খাইতাম, তাহলে হয়তো 3 দিনের মধ্যে রাতেই ঢাকা শহরের চেহারা চেঞ্জ হয়ে যেত। তখন গোটা শক্তি আমাদের ঢাকার আশপাশে এবং ঢাকা শহরে আমরা সীমাবদ্ধ ছিলাম। কিন্তু যখন দেখলাম যে সব শেষ হয়ে গেছে, এরা আনুগত্য প্রকাশ করছে, আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন হয়েছে, আমরা ব্যবসা হয়ে গেলাম, দেশ ত্যাগ করতে বাধ্য হইলাম। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই। জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী এবং জনাব কাজী ফিরোজ রশিদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন জনতন্ত্র গণতন্ত্রের বিশেষ পর্ব, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে। অনুষ্ঠান এখানেই শেষ করছি।